গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই জানো যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অলরেডি বেরিয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব অন্নপূর্ণা ভান্ডারের এই 12 থেকে 13 পাতার ফর্মটা কীভাবে আমরা ফিল আপ করবো। তো চলো শুরু করা যাক। আর আমার চ্যানেলে এইরকম ভিডিও প্রথমবার, তো দেখা যাক কতটা কী করতে পারি। তো চলো, এখানে ফর্মের প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধানের নাম, HOF, হাউস অফ নাম, হেড অফ ফ্যামিলি। তো এখানে তার নামটা ধরো, তার নাম আমি লিখলাম রাম সরকার। ঠিক আছে, তো রাম সরকার, এখানে এটা হতে পারে তোমার স্বামীর নাম, হতে পারে বাবার নাম বা শ্বশুরের নাম, যে হেড অফ ফ্যামিলি তোমার, তো সেখানে তোমাকে এই নামটা লিখতে হবে। এবং তার যে আধার কার্ডে যে বয়সটা রয়েছে বা যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা লিখতে হবে। আমি লিখলাম 1/1/1986 লিখে দিলাম। হ্যাঁ, ওকে, যে কোনো একটা, যার বয়স যেরকম। ঠিক আছে, তো পরিবারের প্রধান হচ্ছে পুরুষ না মহিলা না অন্যান্য। এখানে যেহেতু রাম সরকার পুরুষ, তো হেড অফ ফ্যামিলি পুরুষ। যারা হয়তো সিঙ্গেল আছেন, যে একজনই আছেন ফ্যামিলিতে, তো সে মহিলা লিখতে পারেন যদি মহিলা হন, ব্যাস এটসেট্রা। তো তারপরে পরিবারের যে প্রধান, তার আধার কার্ডের নাম্বার এখানে সেখানে শো করবেন। এরপরে সেই মানে যে প্রধান, তার হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, এখানে হচ্ছে প্রধানের সমস্ত ডিটেলসটা লিখতে হবে। ঠিক আছে, ডিজিটাল রেশন কার্ডের এখানে হয়তো অন্তর্দায় আছে PHH, SPHH, RKS 1 2, যার যেটা তার সেটা লিখে, ঠিক আছে, লিখে দিলেন, দিয়ে নাম্বার দিয়ে দিলেন। পরিবারের সদস্য সংখ্যা, টোটাল পরিবারের আপনার হেড অফ ফ্যামিলি যে কজন আছে, তো সে কজন পরিবারের সংখ্যাটা এখানে লিখতে হবে। আমি ধরলাম 4 জন। ঠিক আছে, এরকম 04 দিয়ে এরকমভাবে লিখলাম। ঠিকানা, তো হেড অফ ফ্যামিলির ঠিকানা ভিলেজ, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আর স্টেট, আর হচ্ছে পিন, এগুলো দিয়ে কমপ্লিট করতে হবে টোটাল ঠিকানাটা আর যেখানে তিনি বাস করেন। এবার আসি যোগাযোগের নাম্বার, ফোন নাম্বার, এখানে 10 ডিজিটের ফোন নাম্বার, যেটা আর কি একদম চালু আছে, সেই ফোন নাম্বারটা দিতে হবে। ওকে, এরপরে আসি নেক্সট, এই প্রথম যে পার্টটা গেল, সেই পার্টটা পুরোটাই হবে হচ্ছে হেড অফ ফ্যামিলির টোটাল ডিটেলস, তার নাম, তার বয়স, তার জেন্ডার, তার হচ্ছে আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, আর হচ্ছে পরিবারের টোটাল সদস্য সংখ্যা কত, তার ঠিকানা আর ফোন নাম্বার। ওকে, নেক্সট আসছি, নেক্সট যে স্টেপ 9 নম্বর, সেইটা হবে হচ্ছে পরিবারের প্রধান HOF, তার নামটা এখানে লিখতে হবে, ধরুন রাম সরকার। এবার সদস্য সংখ্যা, তার পরিবারের সদস্য সংখ্যা তাকে নিয়ে 4 জন। ঠিক আছে, তাকে নিয়ে যদি 4 জন হয়, এই 1 নম্বরে তার স্ত্রীর নাম লিখতে হবে। ঠিক আছে, রামের ধরুন স্ত্রীর নাম হচ্ছে রিয়া। এখানে এই সদস্যদের ওনাকে বাদ দিয়ে বাকি সদস্যদের সম্পূর্ণ ডিটেলসটা লিখতে হবে। ধরলাম রিয়া সরকার। আচ্ছা, তার জন্মের তারিখ সেই হিসাবে আমি ধরুন দিলেন আপনি। এইবার হচ্ছে ফিমেল, যেহেতু জেন্ডার লিখলেন, এনার সাথে এনার সম্পর্ক হচ্ছে ওয়াইফ, এনার ওয়াইফ উনি লিখলেন, এবং এই যে এই রিয়ার আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ওকে, হয়ে গেল। এইবার এই পাশে একটু চলে আসুন, এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে এই রিয়া সরকার মানে পেতে পারেন, তো এইখানে সেকেন্ডে হ্যাঁ টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে এই উপরে হ্যাঁটা দেবেন না, কারণ এই পরিবারের এটা হচ্ছে হেড অফ ফ্যামিলি। নেক্সট হচ্ছে ধরুন তার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, বললাম 4 জন, অথবা এরকম হয় যে শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, বাচ্চা, এরকম হতে পারে। ঠিক আছে, সেরকমভাবে আপনারা বুঝে করবেন। পরিবার যে সেকেন্ড নাম, ধরুন ওনার হয়তো একটা মেয়ে আছে টিনা সরকার। ঠিক আছে, এই মেয়েটার ধরুন 18 বছর হয়ে গেছে। কেন বললাম এই কথাটা পরবর্তীতে বলছি। তো ওনার জন্মের তারিখ সেই বুঝে জন্মের তারিখ, ডেট অফ বার্থটা দিলেন, ফিমেল লিঙ্গ দিলেন। এইবার ওনার হয়তো 18 বছর হয়ে গেছে বা 25 বছরের ঊর্ধ্বে, কারণ 25 থেকে 60 বছর পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার, উনি যদি সেই উপভোক্তা হন, তাহলে এখানেই হ্যাঁ চিহ্ন টিক দিয়ে দিলে, একটা ফর্মের মধ্যে একটা ফ্যামিলিতে যদি 2 জন হয়, বা ধরুন এমন আছে শাশুড়ি বৌমা, তারা দুজনাই পাচ্ছিলেন, তাহলে একটা ফর্মের মধ্যে 2টো টিক দিয়ে দিলে একটা ফর্মে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এখানে যদি তার 25 বছর উপরে হয়তো সেখানে হ্যাঁ চিহ্নতে টিক দিয়ে দেবেন। এরপরে আসি নেক্সট যে পার্ট, তাহলে তারও সমস্ত ডিটেলস এখানে, পরিবারে তার সাথে সম্পর্ক, এখানে আমি ডটার লিখে দিলাম। আচ্ছা, তার আধার নাম্বারটা এখানে শো করিয়ে দিতে হবে। ওকে, এবার 3 নম্বর সদস্য, ধরুন ওনার একটা ছেলে আছে, ছোট ছেলে আছে। ঠিক আছে, রাজ। ওকে, তার জন্মের তারিখটা এখানে দেওয়া হবে, লিঙ্গ, পরিবারের সম্পর্ক সন, মানে প্রধানের সাথে তার সম্পর্ক সন, এবং তার আধার নাম্বারটা এখানে শো করলাম। হয়ে গেল। সদস্য তাহলে আমার টোটাল 4 জন, হেড অফ ফ্যামিলি 1, সদস্য 2, 3, 4।
ঠিক আছে, এখানে আমার 4 জন টোটালে শো করলাম। ঠিক আছে, এরপরে আসি। এইবার দেখো 10 নম্বরে দিয়েছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেটার টোটাল ডিটেলসটা এখানে তোমাদেরকে লিখতে হবে। HOF আবার বললাম হেড অফ ফ্যামিলি, তার প্রথমে লিখবে। আর সব সময় চেষ্টা করবে যে যেটা প্রথমে যেই সদস্যগুলোর নাম পরপর লিখেছো প্রত্যেকটা অপশানে সেরকমভাবে পরপর লিখবে, উলটপালট করে লিখবে না। তাহলে HOF ফ্যামিলির এখানে নাম, এটা কোন ব্যাঙ্ক, ধরলাম SBI ব্যাঙ্কে আছে, পাঞ্জাবে হতে পারে, যে ব্যাঙ্কের আছে তার বই, সেই ব্যাঙ্কের নামটা এখানে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। আর লাস্ট হচ্ছে IFSC নাম্বার। হেড অফ ফ্যামিলির ব্যাঙ্ক ডিটেলস দেওয়া হয়ে যাওয়ার পরে হেড অফ ফ্যামিলির পরে আমরা প্রথমে লিখেছিলাম তার ওয়াইফের ডিটেলস, তো এখানেও তার ওয়াইফের ব্যাঙ্কের ডিটেলসটা দিতে হবে। এবার ধরুন এখানে যে ব্যাঙ্কের নাম যেটা আছে, যে ব্যাঙ্কে বই আছে সেই ব্যাঙ্কের নামটা লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এইভাবেই। 3 নম্বর হচ্ছে তার মেয়ে ছিল, তো এখানে 3 নম্বরে যেটা যার নাম দেবেন তারও এখানে ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC নাম্বার। আর ওনার যে ছেলে ছিল, হতে পারে যে তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেই বা আছে, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দিতে হবে না। ঠিক আছে, যে যদি 4 জন সদস্য হয়, 4 জনের যদি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে 4 জনেরই দেবেন। যদি 4 জনের মধ্যে 3 জনের থাকে, 1 জনের না থাকে, না তাহলে দিতে পারবেন না। এইভাবে এটাকে ফিল আপ কমপ্লিট করতে হবে। আর এখানে দিয়ে দিয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টটি প্রদান করতে হবে, মানে যে ডিবিটি লিঙ্ক করা যে অ্যাকাউন্ট সেটাই কিন্তু এখানে শো করতে হবে। এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে টোটালে 5টা অপশান দিয়েছে, তো এরপরেও যদি লাগে সেই জন্য এখানে জায়গা রেখেছে। এরপরে আসি এপিক মানে হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বার। HOF হেড অফ ফ্যামিলির এখানে এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্রে কোন অংশ, ঠিক আছে, ওয়ার্ড নাম্বার আর ভোটার কার্ডের নাম্বার, তার সদস্য 1 নম্বর, তারও ভোটার কার্ডের নাম্বার। 2 নম্বর, যদি সে বলেছিলাম প্রথমে যে 18 বছর হয়ে যায় তাহলে তার ভোটার কার্ড অবশ্যই হয়ে যাবে, তাহলে তার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। ঠিক আছে, আর তারপরেও যদি কোনো সদস্য থাকে যাদের ভোটার কার্ড আছে সেইগুলো লিখতে হবে, যারা হচ্ছে এই ফ্যামিলিতে বিলং করছে। ঠিক আছে, যেই 4 জনের যে আমরা তথ্যটা দিয়েছেন বা 4 জন যে তথ্যটা দেওয়া হচ্ছে সেই তথ্য অনুযায়ী এখানে লিখতে হবে। এখানে চলে গেল ভোটার কার্ডের সমস্ত বিবরণ লিখলেন। এইবার আসি কাস্টে এখানে অসংরক্ষিত UR আছে, তারপরে আর্থিকভাবে দুর্বল আছে, এখানে তফসিলি SC ST OBC, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে বিভাগ আছে। তো এরা যেহেতু সরকার, আমি টাইটেল দিয়েছি, তো এদের যদি SC কার্ড থাকে, মানে যদি আপনারা যে ফর্ম ফিল আপ করবেন, যদি যে কাস্ট আপনারা সেই কাস্টের যদি সার্টিফিকেট থাকে তবে কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে শো করতে হবে। তো এখানে SC ওরা, তো এখানে SC আমি এখানে টিকচিহ্ন দিয়ে দিলাম, এবং এই কাস্ট সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে। এইবার আসি রেশন কার্ড বা খাদ্য ভুক্তিকা। এখানে তারপরে আছে, এখানে রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা জানতে চেয়েছে। এখানে বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ হলে হ্যাঁ আর না হলে না। যদি হ্যাঁ হয় তবে সেই কার্ডের ধরন কি, আমি ধরলাম যে ওনারা অন্তর্দায় পান বা SPW, যেই রেশন কার্ডের ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা টিকচিহ্ন দিয়ে দেবেন। এইবার আসি পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, মানে প্রত্যেক মাসের রেশন তুলছেন কিনা, একটা পরিবার প্রত্যেক মাসে রেশন তুলছেন কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ, আর যদি না হয় না। এইবার আসি সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি আপনার বাড়িতে 3টে ঘর বা 3টের বেশি থাকে তবে হ্যাঁ লিখবেন, আর যদি না 3টের কম থাকে তাহলে নায়ে টিকচিহ্ন দিয়ে যাবেন। পরিবারের জমির মালিকানা বলতে যে হেড অফ ফ্যামিলি তার পরিবারের জমির মালিকানা আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিতে হবে। এরপরে আসি পরিবারের সকল সদস্যর মোট জমির পরিমাণ, এটা শতকে হিসাব করে এখানে লিখতে হবে। যদি যার যত কাটা জমি আছে সেইটাকে শতকে হিসাব করে এখানে সেটা লিখে দিতে হবে। অবশ্যই কিন্তু সেই জমিটা যে দলিল সেটা, রেকর্ড, এগুলো কিন্তু জমা দিতে হবে। এরপরে আসি যানবাহনে আপনি আর বা আপনার পরিবারের সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, 1টা 2টো বা 3টে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই এখানে লিখে দিতে হবে। এবার আসি পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা। এখানে স্বাস্থ্য বিমা বলতে স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলা হয়েছে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে হ্যাঁ চিহ্নতে টিক দিতে হবে। অধিকাংশর আছে, আবার অনেকের নেই। যাদের আছে তারা হ্যাঁ দেবেন, আর যাদের নেই তারা না দিয়ে বেরিয়ে যাবেন। আর যারা হ্যাঁ আছে তাহলে সেটা হচ্ছে, এখানে দেখুন হেড অফ ফ্যামিলি, এখানে সরকারি বেসরকারি দুটোই আছে, তো এটা হবে সরকারি। স্বাস্থ্যসাথী কার্ড সরকারি, আর বিমার অঙ্ক বা স্কিমের যে পরিমাণ সেটা হচ্ছে 5 লাখ টাকা। ঠিক আছে, 5 লাখ টাকা এটা এখানে লিখতে হবে। প্রত্যেকের যতজন সদস্য তাহলে সরকারি হিসাবে এখানে টিকচিহ্ন দিতে হবে এবং অঙ্কের পরিমাণটা লিখে দিতে হবে। 5 লাখ টাকা হচ্ছে স্বাস্থ্যসাথী বিমার পরিমাণ। চলো এইবার আসি আয় আর পেশাতে।
এখানে বলেছে যে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কোনো কর প্রদান করে, মানে ট্যাক্স, যে যদি হ্যাঁ হয় হ্যাঁ আর যদি না হয় না। এরপরে হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড, প্যান কার্ড যে আছে যদি থাকে তাহলে এখানে প্যান কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারো, আর যদি থাকে অবশ্যই হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। এখানে যে হেড অফ ফ্যামিলি তার নাম লিখতে হবে, প্যান কার্ডে যে নামটা আছে সেটা লিখতে হবে এবং প্যান কার্ডের নাম্বার লিখতে হবে। এরপরে যে সদস্য তার ওয়াইফের নাম আমরা যেমন প্রথমে লিখেছি, তো তার নাম এবং প্যান কার্ডের নাম্বার, যদি তার মেয়ে লিখেছিলাম, এবার তার তৃতীয় যে সদস্য তার নাম এবং প্যান কার্ড, যদি 4 নম্বরে থাকে তার নাম এবং প্যান কার্ড। এখানে যদি থাকে তাহলে লিখবে, আর যদি না থাকে এই যে না অপশান আছে, না অপশানে টিক দিয়ে এগিয়ে যেতে পারো। এরপর আসি কর্মসংস্থানের ধরন। হেড অফ ফ্যামিলি কি কাজ করে, সরকারি চাকরি, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, বেতনভুক্ত কর্মচারী, যেটা হবে সেটাতে টিক চিহ্ন দেবে। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, ব্যবসায়ী হতে পারে, মালি হতে পারে, আংশিক সময় কর্মরত মানে পার্ট টাইমার জব করতে পারে, কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক মানে বাইরে যদি কাজ করে, অথবা বেকার, আর অন্যান্য। যদি এগুলোর মধ্যে কোনো কিছু না হয় তাহলে অন্যান্য, যেটা যার যেরকম সেটা দিয়ে দেবে। এখানে ধরি রাম সরকার কাজ করে হচ্ছে ব্যবসায়ী, তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারি, দিয়ে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো। সদস্য তার যে ওয়াইফ যদি কোনো কাজকর্ম করে বা বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত হয়, তো সেই হিসাবে এখানে দিতে হবে, আর যদি কিছু না করে তাহলে অবশ্যই বেকার। 3 নম্বর সদস্যর ক্ষেত্রেও একই রকম হবে। এখানে যদি সে কিছু কাজ করে, অনেকে টিউশন পড়ায় বা কিছু, তাহলে পার্ট টাইম জবও দিতে পারো, অথবা যদি কিছু না করে তাহলে বেকার দিয়ে দিতে পারো। আর তৃতীয় যে সদস্য সেক্ষেত্রেও যেটা মনে হবে সেটা করে দিতে পারো। এখানে 5 জন সদস্য হিসাবে এরমভাবে দিয়েছে, তো এটা ফিল আপ করে তারপরে 4 নম্বর যে অপশান সেটা বলেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, মানে পরিবারে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত। তো পরিবারের প্রধান সে কি শিক্ষিত, তাহলে যদি পরিবারে 4 জন থাকে, যে কজন রয়েছে তোমার সে কজনই যদি শিক্ষিত হয়, তাহলে এখানে যেহেতু 4 জন আছে তাহলে আমি 4 জনকেই শিক্ষিত করলাম, লিখে দিলাম। তো ফার্স্ট যে পরিবার হেড অফ ফ্যামিলি সে শিক্ষিত, সদস্য 1 নম্বর মানে তার ওয়াইফ হতে পারে বা মেয়ে হতে পারে, সেও শিক্ষিত, এরকমভাবে লিখে দিলাম। এবং দ্বিতীয় সেও শিক্ষিত এবং শিক্ষিত। অনেকে আছে যে টিপসাপ দেয়, তখন সেখানে অশিক্ষিত তোমরা অবশ্যই লিখে দিতে পারো। আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অবশ্যই শিক্ষাগত যোগ্যতার একটা কোনো মাধ্যমিক পাস থেকে যদি শুরু করো তাহলে সেরকম কিন্তু একটা ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। এরপরে আসি কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদে, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক যদি হয় তাহলে হ্যাঁ দেবে, যদি না হয় তাহলে না দেবে। ঠিক আছে, সেই তার সদস্যর নাম্বারটা যদি হ্যাঁ হয় অবশ্যই লিখে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, পেনশন পায় কি, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। আচ্ছা, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধী আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত, মানে হেড অফ ফ্যামিলির যে বার্ষিক আয় বা মান্থলি আয়টাকে ইন্টু 12 করে যেটা হবে সেটা তোমরা এখানে লিখে দিতে পারো। আমি এখানে 1,20,000 টাকা বছরে লিখছি 1,20,000 টাকা, এটা বার্ষিক আয়, সেটা তোমরা মান্থলি হিসাব করে কিন্তু করতে পারো। এরপর আসি অন্যান্য পরিচয় নথি, CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। এটা হচ্ছে যাদের ভোটার কার্ডের নাম নেই বা নাম আসেনি আন্ডার প্রসেস, তো তারা অনেকে কেস করেছো, সেই কেস নাম্বারটা যদি তোমরা কেস করো বা কিছু, তাহলে সেইখানে কিন্তু এখানে কেস নাম্বারটাকে শো করতে হবে। আর যদি না হয়, মানে তোমরা ধরো নর্মালি ভোটার কার্ডের লিস্টে নাম উঠে গেছে, তো সেখানে প্রযোজ্য নয় বলে এখানে করে বেরিয়ে যাবে। যদি প্রত্যেকের নাম থাকে ভোটার কার্ডে তাহলে প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখবে, আর যদি ধরো হেড অফ ফ্যামিলির আছে অথবা কোনো সদস্যর নেই, তাহলে সেখানে সেই আবেদন করা হয়েছে যেটা, সেইখানে সেই আবেদনের নাম্বারটা অবশ্যই লিখে দিতে হবে, সেটা এখানে লিখে দিতে হবে এবং এখানে টিক চিহ্ন দিতে হবে যদি ভোটার লিস্টে নাম না থাকে তবে। একইভাবে এখানেও তাই প্রযোজ্য নয় তোমরা লিখে দিতে পারো, যদি প্রযোজ্য হয় আর যদি আমি বলে দিলাম সেটা যদি হয় তাহলে সেখানে আবেদনের নাম্বারটা লিখে দিতে হবে। এরপরে আসি KCC, মানে পরিবারের প্রধানে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড ARD আছে কিনা, শিল্পী ক্রেডিট কার্ড আছে কিনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড আছে কিনা, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্টের যে ক্রেডিট কার্ড আছে, এগুলো যদি থাকে তাহলে সেই ক্রেডিট কার্ডের নাম্বার, ID নাম্বার আর যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু লিখে দিতে অবশ্যই হবে। মানে যার নামে যে কার্ডটি রয়েছে, ধরুন যে হেড অফ ফ্যামিলির নামে যদি ধরি যে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, তাহলে তার সেই নাম্বারটা দিয়ে দিতে হবে, ID সংখ্যাটা দিতে হবে এবং যে তারিখে এই কার্ডটি ইস্যু করা হয়েছে সেটি দিয়ে দিতে হবে এবং সেটারই অবশ্যই ডকুমেন্টস অবশ্যই শো করতে হবে। এছাড়াও যদি বলি শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা, সেটা যদি পড়াশোনার ক্ষেত্রে কখনো কাজে লেগেছে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সেই নাম্বারটা, ID নাম্বারটা এবং তার সেই ইস্যুর যে তারিখ সেটাও কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে।
এবং এর কিন্তু অবশ্যই জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে এখানের সাথে কিন্তু জমা দিতে হবে। এরপরে আসি এসআইআর। এসআইআরে 2026 সালে নাম বাদ পড়ে থাকলে যে মামলাটি করেছো সেই মামলাটি করা হয়েছে, মানে যদি এসআইআরে নাম থাকে তাহলে এইটা করতে হবে না। 2026 সালে যে লিস্টে বা ভোট দিয়েছো সেই লিস্টে যদি নাম থাকে তাহলে এই পার্টটা করতে হবে না। আর যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই মামলার যে বিবরণ, হ্যাঁ আমি মামলার বিবরণের সম্পর্কে এখানে যে নাম্বারগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আর যদি না দিতে পারো অথবা প্রযোজ্য নয় দিতে পারো। ঠিক আছে, এদের ধরলাম যে এদের তিনজনারই, যেহেতু ধরেছিলাম যে মেয়েটার 18 বছর হয়ে গেছে, মানে ভোটার কার্ড ধরলাম হয়ে গেছে এবং তার মা বাবা দুজনেরই ভোটার কার্ড আছে এবং তারা 2026 সালে নাম রয়েছে, তারা ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে প্রযোজ্য নয় অথবা না, যে কোনো একটা তোমরা লিখে দিতে পারো। এখানে তিনজনের ক্ষেত্রে ধরলাম যে নাম আছে। আর যাদের নাম নেই, যারা মামলা করেছো সেক্ষেত্রে এখানে মামলার যে বিবরণ সেটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। এরপর আসি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ। যদি বাড়িতে শিশু থাকে তাহলে সেই শিশুরও কিন্তু ডিটেলসটা অবশ্যই দিতে হবে। সেই শিশু ধরলাম যদি একজন বাচ্চা থাকে তাহলে সেই শিশু নাম অবশ্যই, কোন শ্রেণীতে বা কিসে পড়ে, কোন স্কুলে পড়ে, সেটি সরকারি স্কুল কিনা, সরকারি সাহায্যপ্রাপ্ত কিনা, স্প্রিন্টাল কিনা বা বেসরকারি কিনা। যেটা হবে, ধরলাম যে সে সরকারি স্কুলে পড়ে তাহলে আমি সেখানে সরকারিতে টিক দেবো এবং সরকারির এখানেও টিক দিয়ে দেবো। ধরলাম সে বেসরকারিতে পড়ে তাহলে বেসরকারিতে টিক দেবো। অথবা যেই ফ্যামিলিতে বা যেই পরিবারে শিশু নেই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গাটা স্কিপ করে চলে যেতে পারি। এরপর যে একইভাবে শিশুদের সংখ্যা, শিশুর সদস্য সংখ্যা এখানে 3-4 পর্যন্ত দিয়েছে। ঠিক আছে, আবার অনেকে হয়তো তোমার মাদ্রাসাতে পড়তে পারে, অন্যান্য মাদ্রাসা বা অন্য কোনো যদি হয়ে থাকে এই অপশানগুলো বাদে, তো সেখানেও কিন্তু তোমরা এখানে লিখে দিতে পারো। তাহলে ক্লিয়ার হলো, শিশুদের সংখ্যা, শিশুর নাম লিখতে হবে, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে এবং কী ধরনের স্কুলে পড়ে সেটা আমাদেরকে এখানে ক্লিয়ার করে দিতে হবে। এবারে সেই শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদেরকে যে টিকা দেওয়া হয়েছে, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করানো হয়নি। ধরুন আপনার শিশুর যে টিকাকরণ করানো হয়েছে তাহলে সেইটার জেরক্স অবশ্যই দিতে হবে এবং হ্যাঁ চিহ্নতে টিক চিহ্ন দেবেন যে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণও হয়েছে। শুরু হয়েছে, অনেক হয়তো বাচ্চা ছোটো আছে তাদের টিকাকরণ চলছে, ঠিক আছে, অথবা কমপ্লিট হয়ে গেছে, সেটাতেও টিক চিহ্ন দিয়ে দেবেন এবং অবশ্যই সেই টিকার যে হসপিটালে টিকাকরণের যে বইটা বা কাগজটা থাকে সেটার জেরক্স অবশ্যই এর সাথে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই যে টিকাকরণ কার্ডের আইডি যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এই যে টোটালটা কিন্তু আপনাদেরকে বলতে হবে। আর যদি টিকা নেওয়া হয় অবশ্যই সেই কাগজ কিন্তু জেরক্স কপি এর সাথে দিতে হবে। এরপরে আসি সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যম পেয়েছেন বা ডিবিটির মাধ্যমে কোনো কিছু কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, তাহলে কোন প্রকল্প ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প পেয়েছেন কিনা সেই প্রকল্পের নাম লিখতে হবে। এখানে যে সদস্য 1 যদি হ্যাঁ পেয়ে থাকেন, ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প পেয়ে থাকলে তবেই কিন্তু লিখবেন। আর যদি না হয় তাহলে না দিয়ে টিক দিয়ে এখানে এই পুরোটা স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন। কোন প্রকল্প, যদি ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প পেয়ে থাকেন তাহলে প্রকল্পের নাম অবশ্যই লিখতে হবে। এখানে 5টা পয়েন্ট দিয়ে দিয়েছে, যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই লিখবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না লিখে এখানে কমপ্লিট করবেন। এবার আসি শেষ পাতাতে। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত এই যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ফর্মটি যাচাই করবে, এন্ড অফ ফর্ম লেখা আছে, শুধু সরকারি যারা সরকারি ব্যবহার করবে এইটুকুনি কিন্তু অফিসিয়াল ব্যবহার করবে, এইটুকুনি কিচ্ছু করতে হবে না। এই যে দেখে নিন, এইটুকুনি কিন্তু কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, যদি ওখান থেকে বলে তবে এই জায়গাগুলোকে শুধু ফিল আপ করে দিতে পারেন যদি বলে, নাহলে কিন্তু এটা কিন্তু শুধু অফিসিয়ালরাই ইউজ করবে, অফিসিয়ালরাই কমপ্লিট করবে। ঠিক আছে, আর এইখানে যেটা আছে স্বাক্ষর, এটা কিন্তু সম্মততে টিক দিতে হবে এবং এখানে স্বাক্ষর করবে হচ্ছে হেড অফ ফ্যামিলি। ঠিক আছে, মানে এখানে স্বাক্ষর করলো রাম সরকার। অবশ্যই কিন্তু হেড অফ ফ্যামিলি কিন্তু এখানে স্বাক্ষর করবে। ঠিক আছে, এখানে স্বাক্ষর করবে হেড অফ ফ্যামিলি। হ্যাঁ, আচ্ছা, আর এর সাথে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসে যার যে ডকুমেন্টস তাকে কিন্তু সেই ডকুমেন্টসের নিচে নিজেকেই সই করতে হবে। ঠিক আছে, মানে ধরুন হাজব্যান্ডের ডকুমেন্টস ওয়াইফ সই করে দিচ্ছে, সেটা কিন্তু চলবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে এই পুরো ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব আমার সাধ্যমতো। ঠিক আছে, ধন্যবাদ।